যুদ্ধরত অবস্থায় নিরীহ মানুষের উপর চলা অমানবিক অত্যাচারের কাহিনী কারোরই অজানা নয়। আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটা কোনো বই থেকে নেওয়া কাহিনী বা সংবাদপত্রের লেখা নয়। ফিলিস্তিনের ছোট্ট একটি মেয়ে ফারা, তার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। ইসরায়েলি দখলদারদের হামলায় নিজের পরিবার হারানো সেই মেয়েটির জীবন দুর্বিষহ হয়ে পড়ে। মেয়েটি কি পেরেছিল সেই সিচুয়েশন মোকাবেলা করতে? মেয়েটি কি ইসরায়েলি বাহিনীর হাত থেকে বাঁচতে পারে? চলুন তাহলে জেনে নেই এমনই একটি ঘটনা। এটা হলো ফিলিস্তিনের দারিয়াসিন গ্রাম। সময়টা ছিল 1948 সাল। গ্রামটি খুবই শান্তিপূর্ণ ছিল এবং সেখানকার মানুষরা খুবই সুন্দরভাবে তাদের জীবন অতিবাহিত করছিল। সেই গ্রামে কিছু মেয়ে ঝর্ণার পানি দিয়ে খেলছিল, আর তার পাশে একটি মেয়েকে দেখি যে পড়ছিল। এই মেয়েটির নাম ফারাহ, যার সত্য ঘটনাই আমরা জানব। ফারহার বাবা সেই গ্রামের সর্দার ছিল। ফারহা পড়াশোনা করতে খুবই ভালোবাসত, তাই সে যেখানেই যেত তার সাথে একটি বই রাখত। ফারহা গ্রামের এই একমাত্র মেয়েদের স্কুলে পড়াশোনা করে। আজ ছিল ফারহাতের স্কুলের শেষ দিন, তাই পড়াশোনা শেষে সবাই এরপরে কি করতে চায় সেই কথাগুলো মৌলভীকে বলছিল। ফারহা বলে সে আরো পড়াশোনা করতে চায়, কিন্তু গ্রামে তার সুযোগ না থাকায় সে শহরের স্কুলে পড়তে চায়। কিন্তু মৌলভী মেয়েদের উচ্চশিক্ষা পছন্দ করে না। ফারহার স্কুল ছুটি হয়। বের হয়েই সে তার চাচাকে দেখতে পায়, যে কিনা শহর থেকে মাত্রই এসেছে। আসলে শহরে যুদ্ধ চলছিল, তাই যুদ্ধ থেকে বাঁচতে তারা গ্রামে এসেছে। এই মেয়েটির নাম ফরিদা। ফরিদা হলো ফারহার চাচাতো বোন। ওরা একই বয়সী। পড়াশোনা করতে ফরিদা শহরে গিয়েছিল। ফরিদা এখন থেকে গ্রামে থাকবে, এই বিষয়টি ফারহাকে জানায়। এটা শুনে ফারহা অবাক হয়। গল্পের ছলে ফারহা তার ইচ্ছের কথা জানায়। সে যে শহরে পড়তে যেতে চায়। দুই বোনের গল্প চলছিলই, তারা কিনা গাড়ির শব্দ শুনতে পায়। কি হয়েছে তা দেখতে গেলেই দেখে যে ইসরায়েলি সেনাদের গাড়ি গ্রামে ঢুকছিল। পিছন থেকে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের খেলনা বন্দুক দিয়ে গুলি করছিল। ফারহাও তাদের মতো করে। বাচ্চাগুলোর মনেও ইসরায়েলি সেনাদের জন্য ঘৃণা জন্মেছে। ফারহা বাড়িতে গিয়ে দেখতে পায় যে তার মামা এসেছে। ফারহার মা মারা যাওয়ার পর থেকেই তার মামা মাঝে মাঝে এসে ফারহার খোঁজ নিয়ে যেত। যেহেতু ফারহার পড়াশোনা শেষ, তাই তার মামা ফারহার বাবাকে বলে যে তাদের উচিত এখন ফারহাকে বিয়ে দিয়ে দেওয়া। এই বিষয় নিয়ে তার বাবা ও মামা আলোচনা করছিল, আর দূর থেকে ফারহা সব শুনছিল। তারপর ফারহার মামা মামি বিদায় নিয়ে চলে যায়। ফারহা ঘরে ফিরে বই নিয়ে পড়তে বসে। বই পড়তে ফারহা খুব ভালোবাসে। হঠাৎই ফারহা দেখতে পায় তার বাবা ও মৌলভী সাহেব কথা বলছিল। যেহেতু গ্রামের পড়া শেষ হয়ে গিয়েছে, তাই ফারহাকে বিয়ে দিয়ে দেয়া দরকার। কিন্তু ফারহা জীবনে বড় কিছু করতে চেয়েছিল, তাই রাগে সে ঘর থেকে বের হয় এবং তার বাবা আর মৌলভী সাহেবকে বলে, আমি আরো পড়াশোনা করতে চাই আর শহরে গিয়ে স্কুলে পড়তে চাই। আমি এখন বিয়ে করব না। এসব দেখে তার বাবা কিছুটা রেগে তাকে রুমে যেতে বলে। পরবর্তী সিনে দেখা যায় ফারহার বাসায় একটি ছেলে এসেছে। এর নাম নাসের। সে ফারহার চাচাতো ভাই। ছোটবেলা থেকে নাসিরের সাথে ফারহার বিয়ে দিবে বলে সবাই ঠিক করে রেখেছে, কিন্তু ফারহা নাসিরকে একদমই পছন্দ করে না। এরপর দেখানো হয় গ্রামে ফারহার এক বন্ধুর বিয়ে হচ্ছিল। সেখানে ফারহা আর ফরিদা দুই বোনই যায়। দুইজনই অনেক আনন্দ করছিল, কিন্তু হঠাৎই ফারহার মুখ মলিন হয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় কয়েকদিন পর তারও এভাবে বিয়ে হয়ে যাবে আর তার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। অনুষ্ঠান শেষে তারা বাসায় ফিরছিল। তখনই ফারহা দেখে তার বিয়ে নিয়ে সবাই আলোচনা করছে। ফারহার এসব একদমই ভালো লাগে না, তাই সে তার বাবাকে বলে, আমি বিয়ে করতে চাই না। তার বাবা সব শুনে। এরপর ঘরের ভিতর ঢুকে যখন ফারহা চলে যাচ্ছিল, তখনই তার বাবা তাকে একটা কাগজ দেয়। এটি ছিল শহরের স্কুলের ভর্তি ফরম। ফারহা এটা দেখে খুবই খুশি হয়, তার বাবাকে জড়িয়ে ধরে আর খুশিতে আত্মহারা হয়ে দেয়ালের পাশে গিয়ে চিৎকার করে বলে তার মনের কথাগুলো। আর তখনই ফারহার চোখ হঠাৎ করেই যায় নিচের দিকে। নিচে কিছু ফিলিস্তিনি সৈন্য দাঁড়িয়ে আছে। তারা ফারহার বাবার সাথে দেখা করবে
যেহেতু ফারহার বাবা তাদের লিডার ছিল, তাই সৈন্যরা তার কাছ থেকে পরামর্শ নিতে এসেছে। এটা দেখে ফারহার বাবা তাদেরকে বাড়ির ভিতরে ডাকে। এরপর তারা একটি রুমে যায়। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি ইসরায়েলি সৈন্যরা ব্রিটিশ আর্মিদের সাথে মিলে গ্রামের সাউথ এরিয়াতে হামলা করেছিল, আর তাদের অনেক এলাকা নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তাই তারা আশঙ্কা করছিল ইসরায়েলি সেনারা তাদের নিজেদের গ্রাম দারিয়াসিনের উপরও হামলা করবে। তাই আমাদেরকে আমাদের গ্রাম সেভ করতে হবে। সৈন্যদের ও তার বাবার কথা আড়াল থেকে ফারহা সব শুনছিল। কথা বলা শেষে সৈন্যগুলো বাসা থেকে বের হয়ে যায়, আর ফারহা বুঝতে পারে সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। ফারহা রাতের বেলা ঘুমিয়ে পড়ে। সকালে উঠে দেখতে পারে চারিদিকে একদম নীরব। সে তার ঘর থেকে বের হয়ে চারিদিকে তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। হঠাৎ পিছন থেকে শব্দ পেয়ে ফারহা পিছনে তাকিয়ে দেখে তার বাবা বাড়িতে নতুন একটি দেয়াল তুলেছে, নতুন একটা রুম বানিয়েছে। ফারহা বুঝে যায় এটা গোপন কক্ষ, কারণ তার বাবা সে দেয়ালটা আরো মজবুত করছে। এর পরের সিনে দেখি আবারও ফারহা ও ফরিদা দোলনাতে বসে গল্প করছিল। ফারহা ফরিদাকে বলছিল তার বাবা তাকে শহরের স্কুলে ভর্তি করবে। এটা শুনে ফরিদা খুবই খুশি হয়ে যায়। এমন সময় বিকট একটা শব্দ শুনি। শব্দ শুনেই তারা দৌড় দেয় গ্রামের দিকে। ইসরায়েলি সৈন্যরা তাদের গ্রাম হামলা করেছে। মানুষজন এদিক ওদিক ছুটছে তাদের জীবন বাঁচাতে। ভিড়ের মধ্যে ফরিদার বাবা আসে, তাদেরকে গাড়িতে উঠাতে চায়, কিন্তু ফারহা তার বাবাকে রেখে কোথাও যাবে না। তখন ফারহার বাবা এগিয়ে আসে আর ফারহার চাচাকে বলে, তোমরা সাউথের দিকে যাও, ওই জায়গা সেফ আছে, আর আমার মেয়েকে নিরাপদে এখান থেকে নিয়ে যাও। ফারহাকে তার বাবা জোর করে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি চলতেও শুরু করে। ফারহা পিছনে ফিরে দেখে তার বাবা একা বিপদে দাঁড়িয়েছিল। এই দেখে ফারহা গাড়ির দরজা খুলে বের হয়ে ছুটে তার বাবার কাছে চলে যায়। ফারহার চাচা চলে যায় সেখান থেকে। ফারহার বাবা ফারহার উপর রাগ করে ফারহাকে বকা দেয়, আর ফারহার বাবা তার মেয়েকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। ফারহার বাবা বন্দুক বের করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, আর ফারহাকে সেই গোপন কক্ষে ঢুকায় আর বলে, আম্মু, আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোনোভাবেই বের হবে না। ফারহা তার বাবাকে তার সাথেই থেকে যেতে বলে, কিন্তু ফারহার বাবা থাকে না আর বলে, আমি একজন নেতা, আমি এভাবে পালাতে পারি না। সৈন্যদের আমার প্রয়োজন আছে, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো তোমার কাছে। এটা বলে ফারহার বাবা সেখান থেকে চলে যায়। ফারহা অন্ধকার ঘরের মধ্যে বসে বাইরের প্রচণ্ড গোলাগুলির শব্দ, মানুষের আর্তনাদ শুনতে পায়। কিছু সময় পর সবকিছু নীরব হয়ে যায়। বাহিরের গোলাগুলি বন্ধ হয়ে যায়, কারণ সব মানুষ ততক্ষণে মারা গিয়েছিল। ফারহা হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। রাত হয়ে যায়। পরে ফারহা একটি হারিকেন খুঁজে পায়। সেটা জ্বালিয়ে ফারহা রুমের চারপাশ পর্যবেক্ষণ করে। একটি ফুটো দেখতে পেয়ে সেই ফুটো দিয়ে ফারহা বাহিরের নীরবতা, জনমানবশূন্য অবস্থা দেখে। হতাশ হয়ে শুয়ে পড়ে মাটিতে। ফারহার ক্ষুধা লাগায় সে খাবার খুঁজে। পরে সে কিছু খাবার পায় আর সেটা খায়। পরের দিন সে আবারও বাহিরের শব্দ শুনতে পায়। কিছুক্ষণের মধ্যেই বাহিরে গোলাগুলি শুরু হয়। চারিদিকে শুধু মানুষের কান্নার শব্দ। ধোঁয়ায় ভরে যায় চারিদিকে। রাতে তার খুব পিপাসা লেগেছিল, তাই সে সেখানে থাকা সিরকা খায়। পরে সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। পরের দিন সকালে ফারহা তার মলিন চেহারা নিয়ে বাহিরের দিকে তাকায়। ফারহা কয়েকদিন ধরেই সেখানে বন্দি ছিল। পরে সে সেখানে একা একাই খেলতে শুরু করে। দিন শেষে রাত হয়। বাহিরে বৃষ্টি নামে। ফারহা তার পিপাসা মেটাতে হারিকেনে করে কিছু পানি জমা করে, তারপর সেটা পান করে। বৃষ্টির কিছু পানি ভিতরে ঢুকছিল। ফারহা সে পানি দিয়েও খেলতে শুরু করে। ফারহার জীবন থেকে আরও একটি দিন শেষ হয়ে যায়। সময়ের সাথে সাথে রুমের খাবারও শেষ হয়ে যায়। ফারহার ক্ষুধাও দিন দিন বাড়ছিল, তাই সে সেখানে থাকা আলুগুলো ফারহা কাঁচা কাঁচাই খেয়ে ফেলে। সেদিন রাতে হারিকেনের তেল না থাকায় ফারহা খড়কুটো দিয়ে আগুন জ্বালায় আর পড়তে শুরু করে। সেই বইয়ের মধ্যে থাকা শহরের স্কুলের ফর্ম দেখতে থাকে ফারহা। পরে সেখানে একটি ছুরি খুঁজে পায় আর সেটা দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। পরে ক্লান্ত হয়ে
ফারহা আবারও শুয়ে পড়ে। পরদিন সকালে কিছু লোকের কথার আওয়াজে ফারহার ঘুম ভাঙে। সে সাথে সাথেই সে ছিদ্রের কাছে যায়। সে একটি ফ্যামিলিকে দেখতে পায়। সেটা আবু মোহাম্মদের ফ্যামিলি ছিল। তারা ইসরায়েলি সৈন্যদের হাত থেকে পালিয়ে এখানে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে ইসরায়েলি সৈন্যদের গাড়ি এসে থামে। লোকটি তার স্ত্রী সন্তানদের লুকিয়ে রেখে ওই বাড়ি থেকে বের হয়। তারপর ইসরায়েলিরা ওই লোকটিকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে। লোকটি বারবার বলতে থাকে, এই বাড়িটা আমার না, আমি পানি খাওয়ার জন্য এখানে ঢুকেছিলাম। সেখানে একটি লোকও দেখি আমরা, যে বলতে থাকে, এই বাড়ি ওই মালিক না। ইসরায়েলি কমান্ডার পুরো বাড়ি সার্চ করতে থাকে। তখন ইসরায়েলি কমান্ডার সেই গোপন কক্ষের দিকে এগোতে থাকে। ফারহা ছুরি হাতে নিয়ে মোকাবেলার প্রস্তুতি নেয়। তখনই বাহিরে ইসরায়েলি সেনারা আবু মোহাম্মদের স্ত্রীকে খুঁজে পেয়েছে, আর তার 2 মেয়েকেও খুঁজে পায়। আবু মোহাম্মদ তাদের কাছে তার পরিবারের জীবন ভিক্ষা চায়। তখন ওই মুখোশ পরা লোকটিও বলে, এদের যেতে দিন, এরা এই এলাকার লোক নয়। কিন্তু কমান্ডার কারো কথা শুনে না। সেই পরিবারকে লাইন ধরে দাঁড়া করায় আর তাদেরকে মেরে ফেলে। গুলির প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। ইসরায়েলি সৈন্যরা চলে যায়। সেই মুখোশ পরা লোকটি ফারহার দরজার কাছে আসে। সেই লোকটি ছিল ফারহার চাচা। সে শুধু ফারহা বলে ডাক দেয় আর সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে ইসরায়েলি সৈন্যরা সেই বাচ্চাটির উপর রুমাল রেখে যায়, যাতে ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চাটি মারা যায়। সেই বাচ্চাটি মাত্র কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে মেহমান ছিল। বাচ্চাটির চিৎকারে ভিতরে থাকা ফারহা পাগল হয়ে যায়। সে যে কোনো মূল্যে সেখান থেকে বের হতে চায়, বাচ্চাটির কাছে যেতে চায়। কিন্তু অনেক চেষ্টা করার পরও সে দরজা খুলতে পারে না। রাতে বাচ্চাটির কান্না থেমে যায়। ফারহা দরজার পাশে বসেই বাচ্চাটিকে গান শোনায়। ফারহা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হয়। ফারহা সেখানেই একটা পিস্তল খুঁজে পায়। সেই পিস্তলে ফারহা বুলেটগুলো ঢোকায়। ফারহা মনে সাহস জুগিয়ে চোখ বন্ধ করে দরজার দিকে গুলি মারতে থাকে। সূর্যের আলো এসে মুখে পড়ে ফারহার। সামনের দরজাটি খুলে গিয়েছে। ফারহা খুব ধীর পায়ে সেখান থেকে বের হয়। চারিদিক খুবই নীরব। পাশের একটি পানির কলসি থেকে সে পানি খায়। তারপর বাচ্চাটির দিকে তাকিয়ে দেখে সে বাচ্চাটি মারা গেছে। ফারহা যখন বাহিরে বের হয় তখন পুরো গ্রামে কেউ বেঁচে নেই। কয়েকদিন আগেও যেখানে মানুষ ছিল সেখানে এখন কেউ নেই। ফারহা তার সেই পরিচিত দোলনায় এসে বসে। সে আনমনে কিছু ভাবতে থাকে। সে তার পকেট থেকে সে ভর্তি ফর্মটা বের করে আর বাতাসে সেটা উড়ে যায়। ফারহা উঠে দাঁড়ায় আর হাঁটতে থাকে। ফারহা হেঁটে চলেছে এক অজানা উদ্দেশ্যে।